একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে এবং ক্লাস মনোযোগ সহকারে শুনবে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা 50তম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা এ পর্যন্ত আমার 112তম অনলাইন ক্লাস। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব, জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় 11 বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি থেকে অ্যাপ্লিকেশন অফ টিস্যু কালচার টেকনোলজি, এটা নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করবে এবং ক্লাসের সাথে থাকবে। আশা করবো যে প্রত্যেকটি লেসন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং ভবিষ্যৎ গড়ার জন্য নিজেকে এক্ষুনি তৈরি করবে। খেয়াল করো, স্লাইডের দিকে খেয়াল করো। উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা। এটা এই বায়োটেকনোলজি থেকে যখন কোনো প্রশ্ন হবে স্প্যাম আকারে, যেহেতু সৃজনশীল, আগে তো স্টেম হবে, তারপরে ক খ গ ঘ 4টি প্রশ্ন হয়, তোমরা এগুলো জানো, ইতিমধ্যে এসএসসি পাস করে এসছো। তো সেখানে ঘতে গিয়ে উচ্চতর দক্ষতা এই প্রশ্নটা আসে, বাট ওটা উচ্চতর দক্ষতার প্রশ্ন হলেও এটা কিন্তু সহজ এবং ফুল মার্কস পাওয়ার মতো, যদিও উচ্চতর দক্ষতা, বাট প্রশ্নের অ্যান্সারটা সহজ। কিন্তু প্রশ্নের দিক থেকে এটা উচ্চতর দক্ষতায় পড়ে, যে উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে উদ্দীপক নির্দেশিত প্রযুক্তির ভূমিকা ব্যাপক বিশ্লেষণ করো, এইভাবে প্রশ্নটা আসে। বাট এটার উত্তরটা ইজি, এই জন্য ভালো মার্কস পাওয়া যায়। উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা। টিস্যু কালচার প্রযুক্তি আবিষ্কার হওয়ার পর থেকে উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হয়েছে। এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উপস্থাপন করা হলো। নাম্বার 1 দেখো, হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রপাগেশন। যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না, যেমন থুজা, সাগরকলা, সেসব উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রয়োগ করে চারাগাছ উৎপাদন ও বিপণন করা যায়। হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন কিভাবে? ওই যে মাইক্রো প্রপাগেশন, তুমি এক্সপ্লান্ট যে উদ্ভিদ থেকে নিচ্ছ, সে উদ্ভিদের মতোই কিন্তু চারাগাছটি হবে, জেনেটিক্যাল ক্যারেক্টার হুবহু হবে। এই জন্য বলছে হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশনটা আসলে যে অর্থে ব্যবহৃত হয়, আগের ক্লাসে আমি বলেছি, কোন একটি উদ্ভিদ থেকে ছোট্ট একটি অংশ, ছোট্ট থেকে মাইক্রো প্রপাগেশন, প্রপিগিউ, মানে এটা নতুন চারা যে উৎপাদন হচ্ছে, এটাই। যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয়, যেমন থুজার ক্ষেত্রে, সাগরকলার ক্ষেত্রে, সেসব উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রয়োগ করে চারাগাছ উৎপাদন ও বিপণন করা যায়। ফুল, ফল বা শস্য উৎপাদনকারী কোনো ভালো জাতের উদ্ভিদ থেকে যদি অধিক সংখ্যক চারা উৎপাদন করা প্রয়োজন হয়, তবে ওই ভালো জাতের একটি উদ্ভিদ থেকে টিস্যু নিয়ে কালচার করে অনেক সংখ্যক চারাগাছ উৎপাদন করা সম্ভব হয়। এভাবে উৎপাদিত চারাগাছসমূহ হুবহু এদের মাতৃউদ্ভিদের মতো হয়ে থাকে। কাজে একই বৈশিষ্ট্যমণ্ডিত উদ্ভিদ উৎপাদন করার জন্য টিস্যু কালচার প্রযুক্তি অত্যন্ত কার্যকর প্রক্রিয়া, তাই এই প্রক্রিয়া মাইক্রো প্রপাগেশন নামেও পরিচিত। দেখো, রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, যেখানে প্রাকৃতিক উপায়ে নিষেকের মাধ্যমে, পলিনেশন, পরাগায়ন বা ফার্টিলাইজেশনের মাধ্যমে উদ্ভিদ বংশধর সৃষ্টি হলে সেক্ষেত্রে ট্রান্সমিশনের সুযোগটা থেকে যায়, যাতে করে সংক্রমিত হওয়ার সুযোগটা থেকে যায়। তাছাড়া এটা তো প্রকৃতিতেই হচ্ছে, প্রকৃতির বিভিন্ন প্রতিকূল পরিবেশ, অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে হারও মানতে হয়, সেক্ষেত্রে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে এবং ভবিষ্যৎ বংশধরের ক্ষেত্রে রোগ ব্যাধির প্রবণতা বেশি থেকে যেতে পারে। বাট টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে সংক্রামিত উদ্ভিদ থেকে রোগমুক্ত চারা উৎপাদন করা যায়, মানে এটাকে কন্ট্রোল করে, যে অংশটুকু রোগ মুক্ত আছে সেই অংশ থেকেই টিস্যু নিয়ে আমি যদি নিয়ন্ত্রিত উপায়ে আবাদ করি, তাহলে রোগমুক্ত উদ্ভিদ পাওয়া সম্ভব। আলু, আখ প্রভৃতির ক্ষেত্রে স্বাস্থ্যকর চারা উৎপাদন করা সম্ভব। চারা উৎপাদন, যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না, সেসব উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রয়োগ করে চারাগাছ উৎপাদন ও বিপণন করা যায়। বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণে, যে সকল উদ্ভিদ প্রায় বিলুপ্ত, এন্ডেঞ্জার্ড, বর্তমানে অনেক বিলুপ্ত প্রায় উদ্ভিদকে বিলুপ্তির হাত হতে রক্ষা করার জন্য টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কারণ স্বল্প সময়ে উল্লিখিত উদ্ভিদ থেকে চারাগাছ উৎপাদন করা এই প্রযুক্তি ব্যবহারেই সম্ভব। ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। টিস্যু কালচার প্রযুক্তির আর একটি বিশেষ দিক হলো ভ্রূণ কালচার। ভ্রূণ কালচারের মাধ্যমে উদ্ভিদ প্রজনন বিদ্যার অনেক সমস্যার সমাধান করা যায়।
বিশেষ করে আন্তঃপ্রজাতি সংকরায়নের ক্ষেত্রে ভ্রূণ পূর্ণতা লাভ না করায় সংকর উদ্ভিদ পাওয়া সম্ভব হয় না। এসব ক্ষেত্রে সংকরায়নের পর ভ্রূণ কালচার করা হয়, ফলে আর নষ্ট হয় না এবং পরবর্তীতে এই ভ্রূণ বিকাশ লাভ করে পূর্ণাঙ্গ সংকর উদ্ভিদ পালন করে। এভাবে উৎপাদিত সংকর উদ্ভিদের সাহায্যে উন্নত জাত উদ্ভাবন করা সম্ভব। এটা একটু বোঝার অবকাশ রাখে। ভ্রূণ কালচার, ভ্রূণ কিভাবে কালচার করে। যখন আমরা কৃত্রিম উপায়ে কি করছি, সংকরায়ন করছি, দুটি ভিন্ন প্রজাতিভুক্ত উদ্ভিদের বা নিকট সম্পর্কিত উদ্ভিদের অন্তঃপ্রজাতি হয়, আন্তঃপ্রজাতি হয়, কাছাকাছি প্রজাতির হয়, বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে হয়, তখন আমরা স্বাভাবিকভাবে এটা একটা ব্যাপার আছে যে প্রজাতি শনাক্তকরণ। কোন একটা উদ্ভিদ সব প্রজাতির পরাগরেণুটাকে রিসিভ করে, ভিন্ন আরেকটা প্রজাতির পরাগরেণুকে সচরাচর রিসিভ করে না। কিন্তু সেখানে যখন এই কাজটা আর্টিফিশিয়ালি করা হয়, অনেক কিছু ভ্রূণ ডেভেলপ করে, করার পরে সেটা মানে ভ্রূণ জাইগোট ফর্ম করে, জাইগোট ফর্ম করার পরে হয়তো ভ্রূণ পর্যায়েও যায়, বাট পরবর্তীর যে বিকাশটা কোন একটা স্টেপে গিয়ে বিকাশটা হয়তো থেমে যায়, নষ্ট হয়ে যায় ভ্রূণটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেক্ষেত্রে ওই যে দুটো প্রজাতির যে সংকরায়নের মাধ্যমে নতুন ক্যারেক্টারিস্টিক্স সম্পন্ন আরেকটি জীব আমি পেতাম, সেটা পাওয়ার পথটা রুদ্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে সংকরায়নের পর জাইগোট থেকে ভ্রূণ ফর্ম যেটা করলো, সেটাকে রেস্কিউ করে উদ্ধার করে আমরা টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে যখন তাকে আবাদ করি, তখন সেখান থেকে ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটি উদ্ভিদ পাওয়া যায়। এটা টিস্যু কালচারের মাধ্যমেই সম্ভব। আশা করি বুঝতে পেরেছ। টিস্যু কালচার প্রযুক্তির আরেকটি বিশেষ দিক হলো ভ্রূণ কালচার। ভ্রূণ কালচারের মাধ্যমে উদ্ভিদ প্রজনন বিদ্যার অনেক সমস্যার সমাধান করা যায়। বিশেষ করে আন্তঃপ্রজাতি সংকরায়নের ক্ষেত্রে ভ্রূণ পূর্ণতা লাভ না করায় সংকর উদ্ভিদ পাওয়া সম্ভব হয় না। এসব ক্ষেত্রে সংকরায়নের পর ভ্রূণ কালচার করা হয়, ফলে আর নষ্ট হয় না এবং পরবর্তীতে এই ভ্রূণ বিকাশ লাভ করে পূর্ণাঙ্গ সংকর উদ্ভিদ উৎপাদন করে। এভাবে উৎপাদিত সংকর উদ্ভিদের সাহায্যে উন্নত জাত উদ্ভাবন করা সম্ভব। সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট মিলন বা ফিউশন, প্রোটোপ্লাস্ট খেয়াল করো, এই পদ্ধতি প্রয়োগ করে দুটি ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্ট সংযুক্ত তা থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন সংকর উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়েছে। সাধারণ সংকরায়নের ক্ষেত্রে পুরুষ ও স্ত্রী গ্যামিটের মিলনের সময় পুং গ্যামিটে সাইটোপ্লাজম খুবই কম থাকে এবং তা স্ত্রী গ্যামিটের বাইরে রয়ে যায়, অর্থাৎ নিউক্লিয় সাবস্টেন্সটা মিলিত হয়, সাইটোপ্লাজমিক সাবস্টেন্সটা মিলিত হয় না। খেয়াল করো, সাধারণ সংকরায়নের ক্ষেত্রে পুরুষ ও স্ত্রী গ্যামিটের মিলনের সময় পুরুষ গ্যামিটে পুং গ্যামিটে সাইটোপ্লাজম খুবই কম থাকে এবং তা স্ত্রী গ্যামিটের বাইরে রয়ে যায়, স্ত্রী গ্যামিটের সাথে মিলন হয় না। মানে এই সাইটোপ্লাজমও কিছু ক্যারেক্টার থাকতে পারে, সেই ক্যারেক্টার ট্রান্সফার হয় না। কিন্তু প্রোটোপ্লাস্টে যখন মিলন ঘটাবো, এই মিলনে যখন সোমাটিক হাইব্রিড তৈরি হলে সেখানে দুটি প্রজাতির সম্পূর্ণ সাইটোপ্লাজমের মিলন ঘটে। তাহলে সাইটোপ্লাজমের মিলন ঘটলে সুবিধাটা কি? সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, থাকে উদ্ভিদের ক্ষেত্রে, মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়াতেও কিছু ডিএনএ আছে, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রেও প্লাস্টিডিয়াল ডিএনএ থাকে, তারাও কিছু ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করে। সেই ক্যারেক্টারিস্টিক্সটাও পরবর্তী প্রজন্মে পাওয়া যায়, যেটা ওই সাধারণ যে সংকরায়ন, পুরুষ এবং স্ত্রী গ্যামিটের মিলন, পুরুষ যেহেতু গ্যামিট এবং গ্যামিট, এইখানকার এই গ্যামিটটা যখন স্ত্রী গ্যামিটের সাথে মিলিত হয়, তখন সাইটোপ্লাজমটা বাইরে রয়ে যায়, স্ত্রী গ্যামিটে কি হয় না, ট্রান্সফার হয় না। বাট আমরা যখন কৃত্রিম উপায়ে প্রোটোপ্লাস্টে মিলন ঘটাবো, তখন সেখানে যে প্লাস্টিডিয়াল ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যেটা, সেটারও মিলন ঘটবে এবং এটাও কিছুটা ক্যারেক্টার ক্যারি করে। সেই ক্যারেক্টারটাও নতুন মানে নিউলি বর্ন যেটা সংকরায়ন করে আমরা যে উদ্ভিদটা পেলাম, সেখানে ট্রান্সফার হবে, ফলে ক্যারেক্টারিস্টিক্সে কিছুটা চেঞ্জ আসবে। প্রোটোপ্লাস্ট মিলনের ক্ষেত্রে শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটে। এভাবে যখন দুটি কোষের মিলনে নিউক্লিয়াসের মিলন ঘটে না, শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটে, তখন তাকে হাইব্রিড বলে। চমৎকার একটা বিষয়। প্রোটোপ্লাস্টের মিলনের ক্ষেত্রে শুধু সাইটোপ্লাজমের মিলনটা ঘটে, বাট নিউক্লিয়াসের মিলনটা ঘটে না। এই সাইটোপ্লাজমের মিলন ঘটে যখন নতুন একটা উদ্ভিদ প্রজাতি আমরা পাচ্ছি, এটাকে এই ধরনের সংকরায়নটাকে বলা হচ্ছে হাইব্রিড, নট হাইব্রিড। হাইব্রিড এটা একদম হাইব্রিড, বাট ওই সাইটোপ্লাজমের মিলন থেকে হাইব্রিডটা বলছে।
প্রোটোপ্লাস্ট মিলনের মাধ্যমে সাইটোপ্লাজমের বিশেষ গুণ স্থানান্তরের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। এক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ স্থানান্তর ঘটিয়ে নতুন জাতের উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়েছে। আলু ও টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে সৃষ্ট নতুন উদ্ভিদের নাম দেওয়া হয়েছে পোমাটো। মেরিস্টেম কালচার, মেরিস্টেম মানে শীর্ষভাগের টিস্যু। মেরিস্টেম কালচার টিস্যু কালচার পদ্ধতির আরেকটি বিশেষ দিক, উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগের টিস্যুকে মেরিস্টেম বলে। মেরিস্টেম কালচারের মাধ্যমে উৎপাদিত চারাগাছ সাধারণত রোগমুক্ত হয়ে থাকে, কারণ মেরিস্টেম টিস্যুতে কোনো রোগ জীবাণু থাকে না সচরাচর। অল্প সময়ে অধিক চারা উৎপাদন, টিস্যু কালচার পদ্ধতি প্রয়োগ করে একটি মাত্র উদ্ভিদ থেকে অল্প সময়ে অসংখ্য চারা উৎপাদন করা যায়। এই প্রক্রিয়ায় চন্দ্রমল্লিকার একটি ছোট অঙ্গজ টিস্যু থেকে বছরে লক্ষ লক্ষ চারা উৎপাদন করা সম্ভব। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। অ্যান্ড্রোজেনিক শব্দটা পুরুষ অর্থে, ওই যেহেতু পরাগরেণু পরাগধানী এটা পুরুষ উদ্ভিদে থাকে। তাহলে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝো, আমরা স্বাভাবিকভাবে যেটা জানি প্রকৃতিতে সচরাচর ব্যতিক্রম আছে। সচরাচর যেটা হয় পুংগ্যামিট স্ট্রিগ্যামিট, একই প্রজাতির পুংগ্যামিট স্ট্রিগ্যামিট মিলিত হলে হ্যাপ্লয়েড পুংগ্যামিট হ্যাপ্লয়েড স্ট্রিগ্যামিট মিলিত হলে ডিপ্লয়েড জাইগোট ফর্ম করে, সেখান থেকে ডিপ্লয়েড প্ল্যান্টটাকে আমরা পাচ্ছি। বা টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে পরাগরেণুকে কালচার করছে, পরাগধানীকে কালচার করছে, ফলে কি হচ্ছে, যে উদ্ভিদটা আসছে সেটা হ্যাপ্লয়েড হচ্ছে, কারণ এখানে হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড পুরুষ এবং স্ত্রী গ্যামেটের মিলনের সুযোগটা রহিত। তাহলে কি এক্সেট ক্রোমোজোম ধারী উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। তাহলে সেটার ক্যারেক্টার আর একটু ভিন্ন ধরনের হবে। যেমন চীন দেশের গুয়ান এই চীন অ্যান্ড্রোজেনিক, এখানে একটা আকার হবে অ্যান্ড্রোজেনিক বানানটাতে। হ্যাপ্লয়েড ধান ও জিনঘুয়া এক অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম। হ্যাপ্লয়েড উদ্ভিদ সমূহ উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত হোমোজাইগাস লাইন পাওয়া অত্যন্ত সময় সাপেক্ষ। এটা আবার কি কাঙ্ক্ষিত হোমোজাইগাস লাইন, এগুলো ব্যাখ্যার দাবি রাখে, জেনেটিক্সটা পড়লে হয়তো বুঝতে পারছেন। হোমোজাইগাস হেটেরোজাইগাস, একটা উদ্ভিদের ক্যারেক্টারটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস, এটা এখন কি করে বোঝায়? মনে করো দুইটা উদ্ভিদ তোমার চোখের সামনে আছে, একই প্রজাতির দুইটা নয় তিনটা উদ্ভিদ আছে, দুইটা লম্বা দেখা গেল একটা খাটো। আচ্ছা, এই খাটোটা কেন খাটো, লম্বা দুইটা কেন লম্বা? সেকেন্ড ইয়ার ছেলে মেয়েরা এটা বুঝতে পারবা, কারণ তোমাদের জেনেটিক্স পড়িয়েছি, ফার্স্ট ইয়ার একটু বুঝতে কষ্ট হবে। এই লম্বা দুইটা উদ্ভিদের মধ্যে একটা জিনোটাইপ, অর্থাৎ মা এবং বাবার কাছ থেকে যে জিনটা পেল সেই দুইটা একই প্রকৃতির হতে পারে, এটা হলো হোমোজাইগাস লম্বা। আর একটা জিনোটাইপ বাবা এবং মায়ের কাছ থেকে যে জিন পেয়েছে দুইটা ভিন্ন প্রকৃতির হতে পারে, বাট সেটা তার শুধু জিন পর্যায়ে থাকবে, প্রকাশটা হবে যেটা ডমিনেট করে সেটা, এই দুটা জিনের একটা ডমিনেট করবে। সেক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যের জন্য জিন যদি ডমিনেট করে তাহলে এটা লম্বা হবে, খাটো বৈশিষ্ট্যের জন্য জিন যদি ডমিনেট করে তাহলে সেটা খাটো হবে। ব্যাপারটা এরকম। আর যেটা খাটো সেটা কিন্তু মনে করো দুটো জিনই খাটো, এই জন্য এটা খাটো হয়েছে। তবে আমাদের কাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। ধরলাম ক্যাপিটাল টি লম্বা টল, এটাই ধরে নাও লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, এবং এটাই মনে করো ডমিনেন্ট ক্যারেক্টার। আর স্মল টি ধরলাম, মনে করো এই স্মল টি খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন এবং সেটা রিসেসিভ ক্যারেক্টার। তাহলে হেটেরোজাইগাস জীব যেটা হবে সেটার একটা ক্যাপিটাল টি থাকবে, একটা স্মল টি থাকবে, অর্থাৎ ওই উদ্ভিদের জিনোটাইপে দেখা গেল জিন দুটি দুরকম কিন্তু প্রকাশ পেয়েছে লম্বাটা, অর্থাৎ ক্যাপিটাল টি লম্বা এবং ক্যাপিটাল টি থাকলে তার সাথে যদি স্মল টি থাকে, স্মল টি তার ক্যারেক্টার প্রকাশ করতে পারবে না, ক্যাপিটাল টিটাই প্রকাশ করবে। স্মল টির ক্যারেক্টার তখনই প্রকাশ হবে মা এবং বাবার দুজনের ক্ষেত্রে যে জিনটা আসে, দুজনের থেকেই আসা জিন দুটা যদি স্মল হয় তাহলে ওই উদ্ভিদটা খাটো হবে, দুইজনের জিন দুইটা যদি ক্যাপিটাল হয় তাহলে উদ্ভিদটা লম্বা হবে। আবার যে কোনো একজনটা ক্যাপিটাল হলে যে কোনো একজনটা স্মল হলে সেক্ষেত্রেও লম্বা হবে, কারণ ক্যাপিটাল টিটা প্রকট, স্মল টিটাকে সে প্রকাশ করতে দেয় না। তো তোমরা ভাই বোন দুজনই লম্বা, একজন হোমোজাইগাস লম্বা হতে পারো, একজন হেটেরোজাইগাস লম্বা হতে পারো, বা দুজনই হোমোজাইগাস লম্বা হতে পারো, বা দুজনই হেটেরোজাইগাস লম্বা হতে পারো। এই ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ কোন জীবের চরিত্র নির্ধারণকারী জিন যুগল,
জিন যুগল কেন, একটা বাবার একটা মায়ের। যদি একই প্রকৃতির হয় তাহলে সেটা হোমোজাইগাস, আর কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগল যদি ভিন্ন প্রকৃতির হয় সেটি হেটেরোজাইগাস। সুতরাং দুইটা লম্বা উদ্ভিদ তোমার কাছে আছে, সেখানে কোনো একটা হোমোজাইগাস হতে পারে, কোনো একটা হেটেরোজাইগাস হতে পারে, বা দুইটাই হোমোজাইগাস হতে পারে, বা দুইটাই হেটেরোজাইগাস হতে পারে। আর হেটেরোজাইগাস মানে কি, সেখানে ভিন্ন ভিন্ন চরিত্র আছে। বাট এই হোমোজাইগাস ক্যারেক্টার আমি পেতে চাই, এই হোমোজাইগাস ক্যারেক্টার পেতে চাইলে সেখানে কিন্তু টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার, এর মাধ্যমে হোমোজাইগাস লক্ষণ পাওয়া সম্ভব। কিভাবে? এই যে হ্যাপ্লয়েড, এই যে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের মাধ্যমে, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করে তাদের মধ্যে যখন ক্রস করাবো, দুটো একই ক্যারেক্টার, দুটো একই হ্যাপ্লয়েড, তারপর তাদের মধ্যে ক্রস করলে এটা হোমোজাইগাস হবে। যাই হোক, কিন্তু পরাগরেণু বা পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হলে তা থেকে সহজেই ইপ্সিত ডিপ্লয়েড উদ্ভিদ পাওয়া যায়। পোয়েসি, সোলানেসি, ব্রেসিকেসি গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ। কোষ আবাদ ও ক্যালাস টিস্যু। ক্যালাসটা কি? এর আগে ক্লাসটা দেখবা, টিস্যু কালচার যেটা দিয়েছি, ওই যে এক্সপ্লান্ট নিয়ে কালচার মিডিয়ামে রেখে যখন সেই টিস্যুটা বিভাজিত হয়ে অবয়বহীন টিস্যুগুচ্ছ তৈরি করছিল, সেটাই ক্যালাস। এই ক্যালাসটাকে আবার কেটে কেটে টুকরো টুকরো করে ভিন্ন ভিন্ন পাত্রে নিয়ে জীবাণুমুক্ত মিডিয়ামে রাখলে সেখান থেকে আবার আরো ক্যালাস টিস্যু হবে, আরো নতুন চারা হবে, তো চারার সংখ্যা বৃদ্ধি পাবে। কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ কৌশলের মাধ্যমে উৎপন্ন দৈহিক ভ্রূণ, সোমাটিক ভ্রূণ, দেখো দেহকোষের কালচার করে, সাধারণত দেহকোষ কি হয় না, ভ্রূণ ফর্ম করে না, জনকোষের মিলনের মাধ্যমে করে, বাট দেহকোষটাকে কালচার করলে সেখান থেকেও ভ্রূণ হবে, চারা হবে, বীজ হবে। ভ্রূণ থেকে বীজ উৎপন্ন করা যায় সোমা ক্লোনাল, সোমা মানে বডি সেলের ক্লোন। সোমা ক্লোনাল ভেরিয়েশনের মাধ্যমে উন্নত জাত যেমন এডিএইচআই নামক গম উদ্ভাবন করা সম্ভব হয়েছে। যে কোনো আবাদে কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে বলে সোমা ক্লোনাল ভেরিয়েশন। এর মাধ্যমে উন্নত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব উৎপন্ন করা হয়। সোমা ক্লোনাল ভেরিয়েশনের মাধ্যমে রোগ প্রতিরোধী, পেস্টিসাইড প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে। আবাদি গেমিট কোষ হতে উৎপন্ন ক্লোনীয় প্রকরণকে বলে গ্যামিটো ক্লোনাল ভেরিয়েশন, অর্থাৎ এটা গ্যামিট যখন কালচার করব। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টির জিন ট্রান্সফার করে প্রচলিত সংকরায়ন পদ্ধতিতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সব ক্ষেত্রে উদ্ভিদে সংযোজন করা সম্ভব হয় না। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তুমি যে টার্গেটটা চাচ্ছ, যেই চরিত্র তুমি দুইটা উদ্ভিদের মধ্যে ক্রস করাবা, সেক্ষেত্রে এই দুইটা উদ্ভিদের কোন কোন ক্যারেক্টারটা তুমি মিলিতভাবে একটা উদ্ভিদে চাচ্ছ। দুইটা উদ্ভিদের মধ্যে দুইটা ভিন্ন ক্যারেক্টার আছে। দুইটা আম গাছ, একটা আমের সাইজ বড় আর একটা আম গাছের কালারটা সুন্দর বা টেস্ট। দুইটা আম গাছ নিয়েছো, একটা আম গাছের আম সাইজে বেশ বড় হচ্ছে এবং কালারটাও সুন্দর, মনে করে দুইটা ক্যারেক্টারই আছে। আরেকটা গাছের আম, বাট এই বড় আমটা টক, আরেকটা গাছের আম সাইজে ছোট হলো মিষ্টি, বেশ সুস্বাদু। তাহলে তুমি তিনটা ক্যারেক্টারের সমন্বয়ে একটা নতুন উদ্ভিদ চাচ্ছ। আগে এই দুইটা উদ্ভিদের জিন পর্যায়ে গবেষণা করে কোন ক্যারেক্টারের কারণে আমটা সাইজে বড় হচ্ছে, কালার সুন্দর হচ্ছে, সেই জিনগুলো বাছাই করে নিতে হবে। এবং অপর একটা উদ্ভিদের কোন জিনের কারণে আমটা অনেক মিষ্টি হচ্ছে, সেই জিনটা বাছাই করে তাদেরকে এক জায়গায় আনতে হবে, মিলন ঘটিয়ে আনার পর সেই বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ আবিষ্কার করতে হবে। তাহলে আবিষ্কার করলে কি হলো, ট্রান্সজেনিক জিনের ট্রান্সফার করা হলো এবং ওই উদ্ভিদের যে আমটি হবে সেটা সাইজে বড় হবে, কালারটাও সুন্দর হবে, টেস্টিও হবে। বলতে দেখো, প্রচলিত সংকরায়ন পদ্ধতিতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সব ক্ষেত্রে উদ্ভিদে সংযোজন করা সম্ভব হয় না। প্রচলিত প্রাকৃতিক যে সংকরায়ন প্রকৃতিতে হতে পারে বা স্বাভাবিকভাবে হাতে দিয়ে মানুষ করে দিল, সেক্ষেত্রে তোমার আর কোনো ভূমিকা নাই, ওই ন্যাচারালি যেটা হয়ে যাবে হবে। বাট কন্ট্রোল করে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নানা ধরনের অণুজীব, উদ্ভিদ ও প্রাণী হতে সংগৃহীত জিন আবাদকৃত ভ্রূণ বা কোষে প্রবেশ করিয়ে চাহিদা মতো জিনোম তৈরি করা সম্ভব। টিস্যু কালচার প্রযুক্তিতে এই কোষ বা ভ্রূণ হতে পূর্ণাঙ্গ ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা যায়। আগাছা নাশক রোধী, পতঙ্গ রোধী, উন্নত পুষ্টিমান সম্পন্ন ফসলি উদ্ভিদ যেমন আলু, টমেটো, তামাক, তুলা, সয়াবিন, স্বর্ণধান ইত্যাদি উদ্ভিদ প্রজনন উন্নত উদ্ভিদ উৎপাদনে এক বিরাট বিপ্লব ঘটাতে শুরু করেছে। আশা করি ট্রান্সজেনিক উদ্ভিদটা বুঝছো। এটা পরীক্ষায় আসে, ট্রান্সজেনিক উদ্ভিদ কি, মানে কাঙ্ক্ষিত জিনের ট্রান্সফার ঘটিয়ে নতুন জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ প্রজনন, এটাকে বলে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি।
ভ্রূণ উদ্ধার, ওই যে বলছিলাম আগে, দুটি ভিন্ন প্রজাতির শঙ্করায়ন ভ্রূণ যেটা হলো, অনেক সময় ভ্রূণ হয় না, হলে বেঁচে থাকে না, বাট যখন ভ্রূণ হবে সেটাকে রেস্কিউ করে তুমি কালচার করবা, তখন তুমি ভ্রূণটা পেয়ে গেছো, যেটা স্বাভাবিকভাবে পেতে না। দুটি ভিন্ন প্রজাতির শঙ্করায়নে সৃষ্ট এখন অপত্য প্রায়শই বন্ধা হয়। এমন বন্ধা উদ্ভিদের ভ্রূণ গঠিত হলে তা মারা যায় বা তার থেকে কোনো বীজ উৎপন্ন হয় না। এমন সংকর উদ্ভিদ থেকে ভ্রূণ উদ্ধার করে পুষ্টির মাধ্যমে তাদের বাঁচিয়ে কাজে লাগানো যায়। অঙ্গজ বা দেহকোষ আর কি, এই পদ্ধতির সাহায্যে পৃথক এক একটি দেহকোষ থেকে পুষ্টির মাধ্যমে এক একটি ভ্রূণ সৃষ্টি করা যায়। বৈদেশিক মুদ্রা অর্জন, মালয়েশিয়া অয়েল পামের টিস্যু কালচার করা হচ্ছে। এই দেশটি পাম তেল বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। বিভিন্ন দেশে অর্কিডের টিস্যু কালচার করা হয় এবং অর্কিড ফুল রপ্তানি করে এসব দেশে কোটি কোটি টাকা কি করছে, সব দেশ কোটি কোটি টাকা আয় করছে বা করে। এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। একটা হোমওয়ার্ক দিচ্ছি, উদ্ভিদ প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনী টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার লিখো। যারা হোমওয়ার্ক পাঠাচ্ছ আমি দেখে দিচ্ছি, বিভিন্ন কমেন্টস করছি, ভেরি গুড, এক্সেলেন্ট। যারা করছো না, আসলে তাদের জন্য কি বলবো আমি ভেবে পাচ্ছি না। যারা করছো তারা এগিয়ে যাচ্ছ, আর যারা করছো না তার নিঃসন্দেহেই পিছিয়ে যাচ্ছ। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে এখনই শ্রম দিতে হবে, এবং এই শ্রমগুলো তোমার কখনোই মানে বৃথা যাবে না, অবশ্যই কাজে আসবে, এবং তুমি ভালো বেশ কিছু ভালো কিছু অবশ্যই করতে পারবে। তো যারা করছো দেখাচ্ছ তাদেরকে ধন্যবাদ। এখানে শেষ করবো। হোমওয়ার্কটা বলে দিচ্ছি, উদ্ভিদ প্রজনন উন্নত জাত উদ্ভাবনী টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার লিখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।